হ্যালো স্টুডেন্ট, সালাম আলাইকুম রহমতুল্লাহ। স্কয়ার অ্যান্ড ইউজন কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে অগ্রিম আমন্ত্রণ এবং অভিনন্দন জানিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করতেছি। তোমরা সবাই অবশ্যই আমার ভিডিওগুলো দেখতেছো সিকোয়েন্সলি। আমরা আলোচনা করতেছি কীভাবে হিসাব বিজ্ঞানটাকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা যায় প্রাণবন্তভাবে, সেই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছি। আশা করি তোমরা আমাদেরকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করার জন্য লাইকস, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবা। এবং তোমরা যদি এই ভিডিওগুলো দেখে উপকৃত হও তাহলে অবশ্যই এগুলো শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে, কারণ শিক্ষা হচ্ছে এমন একটা বিষয় যেটা ছড়ানোর মাধ্যমে আমাদের জ্ঞান আরও প্রসারিত হয়। তো আজকে আর কথা না বলে আমরা আমাদের ক্লাসের মধ্যে চলে যাব। আজকে আমরা আলোচনা করব আমাদের বেসিক পার্ট 8 নিয়ে আলোচনা করব। এই বেসিক পার্ট 8 এর মধ্যে কি আলোচনা করা হবে সেটা হচ্ছে তোমাদের ভিতরের এখন প্রধান বিষয়। তো আমি বলে দিচ্ছি, কোনো চিন্তা করার দরকার নেই। আজকে আমরা আলোচনা করব হিসাব সমীকরণের যে অংশগুলো রয়েছে। আমরা ইদানিং আলোচনা করে নিয়েছি অ্যাসেটস নিয়ে, লাইবিলিটিস নিয়ে, আমাদের ইনকাম নিয়ে এবং এক্সপেন্স নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস, তার নাম হচ্ছে আমাদের কি উত্তোলন। নামটা কি? উত্তোলন। হ্যাঁ, উত্তোলন বিষয়টা কি সেটা প্রথমে বুঝতে হবে। আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। ব্যবসা টু মালিক, যখন ব্যবসার পকেট থেকে কোনো টাকা মালিকের পকেটে চলে যায় তখন সেটাকে বলা হয় কি? উত্তোলন। ক্লিয়ার? আমি আবারও বলতেছি, যখন ব্যবসার পকেট থেকে অর্থাৎ ব্যবসার ক্যাশবাক্স থেকে, ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যখন কোনো টাকা মালিকের পকেটে চলে যায়, অর্থাৎ মালিক তার ব্যক্তিগত খরচে ব্যবহার করে, তখন সেটাকে আমরা কি বলে থাকি? উত্তোলন বলে থাকি। আচ্ছা, উত্তোলনের প্রভাবটা কি আমাদের হিসাব বিজ্ঞানে? উত্তোলন সবসময় মালিকানা শর্তকে কমিয়ে দেয়। কারণটা, বিষয়টা ভালো করে বুঝে নাও। ধরো মালিক প্রতিষ্ঠানের মধ্যে বিনিয়োগ করেছে 10 লক্ষ টাকা, তো সেখান থেকে যদি মালিক তার ব্যক্তিগত খরচের জন্য 20,000 টাকা তুলে নিয়ে ফেলে, তখন আমাদের কত টাকা হয়ে গেল? 9,80,000 টাকা হয়ে গেল। তাহলে দেখো তো, মালিক প্রথমে ব্যবসাকে দিয়েছিল 10 লক্ষ টাকা, তো 20,000 টাকা যখন মালিক তুলে ফেলেছে প্রতিষ্ঠান থেকে, তার মানে ওর যে আগে অ্যাকাউন্টস ছিল 10 লক্ষ টাকা সেটা কমে গিয়েছে না? তাহলে মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয় কে? উত্তোলন। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকে উত্তোলনটা চিনি না। উত্তোলনটা চেনার জন্য আমরা কিভাবে কাজটা করতে পারি, আজকে আমি তোমাদের সামনে কিছু উত্তোলনের টপিকস দিয়ে দিব। এগুলোর বাইরে কখনো উত্তোলন আসবে না। তার মধ্যে প্রথম 1 নাম্বারটা হচ্ছে যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, এটা তোমরা সবাই জানো। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যে ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন, ঠিক আছে। 3 নাম্বারটা হচ্ছে আয়কর প্রদান। কি প্রদান? আয়কর প্রদান। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, আয়কর প্রদান এটা কেন উত্তোলন হবে? তাহলে উত্তরটা অবশ্যই জেনে নিতে হবে। কারণ বিষয়টা খেয়াল করো, মালিক আলাদা একটা শর্ত, প্রতিষ্ঠান আলাদা একটা শর্ত, দুইজন সেপারেট, একটা মালিক আর একটা প্রতিষ্ঠান। আমি লিখে দিচ্ছি এখানে, একজন হচ্ছে মালিক আর একটা হচ্ছে কি? প্রতিষ্ঠান। মালিক হচ্ছে একজন ব্যক্তি আর প্রতিষ্ঠান হচ্ছে যে একটা বস্তু। কি বললাম? মালিক একজন ব্যক্তি, প্রতিষ্ঠান একটা কি? বস্তু। এখন আয় কার হয়েছে, মালিকের না প্রতিষ্ঠানের? কথাটা ভালো করে খেয়াল করো। ইনকাম কার হয়েছে, মালিকের হয়েছে না প্রতিষ্ঠানের হয়েছে? ইনকাম হয়েছে মালিকের। তো মালিকের যদি ইনকাম হয়, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার ফল পরে মালিক প্রতিষ্ঠান থেকে 20 লক্ষ টাকা লাভ করেছে, আয় করেছে। এখন টাকাটা কে দিবে? আয়কর কে দিবে? আয়কর দিবে মালিক। কিন্তু টাকাটা তোলা হচ্ছে কোথায় থেকে? প্রতিষ্ঠানের ক্যাশবাক্স থেকে। তাহলে আবার কি বললাম? আয়করটা কার খরচ? এটা মালিকের ব্যক্তিগত খরচ, কিন্তু টাকাটা পরিশোধ করা হচ্ছে কোথায় থেকে? ক্যাশবাক্স থেকে। সেই কারণে আয়করটা হচ্ছে আমাদের কি? উত্তোলন। একে এবার 4 নাম্বার আমরা দেখি জীবন বীমা। কি দেখে থাকি?
জীবন বীমা। জীবনটা কার? মালিকের। অর্থ পরিশোধ করা হচ্ছে কোথায় থেকে? প্রতিষ্ঠান থেকে। তো মালিকের, এটা তো মালিকের ব্যক্তিগত খরচ, ঠিক কিনা? তো মালিকের পকেট থেকে টাকাটা দেওয়ার কথা ছিল, কিন্তু টাকাটা দিচ্ছে কোথায় থেকে? প্রতিষ্ঠানের ক্যাশব্যাক্স থেকে। তাহলে প্রতিষ্ঠানের ক্যাশব্যাক্স থেকে যদি মালিকের পকেটে টাকা ঢুকে অথবা মালিকের ব্যক্তিগত খরচ যদি প্রতিষ্ঠানের টাকা দিয়ে পরিশোধ করা হয়, সেটাকে আমরা কি বলে থাকি? উত্তোলন বলে থাকি। সেজন্য জীবন বীমাও একটা উত্তোলন। আচ্ছা, এই 4 ধরনের বিষয় ছাড়া আমরা আর উত্তোলন দেখি না। এখন উত্তোলনের মধ্যে এই 4টা বিষয়ের মধ্যে আমরা খুব ইজিলি পারি। ব্যক্তিগত প্রয়োজনে অর্থ উত্তোলন করলে সেটা আমরা কি করে থাকি? সেটা আমরা কোথায়? নগদ টাকা থেকে বিয়োগ দিয়ে থাকি একবার, আর একবার কোথায়? উত্তোলনের সাথে যোগ করে থাকি, ঠিক কিনা? অবশ্যই। আয়কর প্রদান করলে তাও সেম কাজ করি, নগদ টাকা থেকে বিয়োগ করে থাকি, উত্তোলনের সাথে যোগ করে দিব। জীবন বীমা প্রদান করলে তাও একইভাবে আমরা একবার আয়কর উত্তোলনের সাথে যোগ করে দিব, আরেকবার কি করব? নগদ টাকা থেকে বিয়োগ করে দিব। এখন প্রধান বিষয় হচ্ছে যে এই জায়গাটাতে পণ্য উত্তোলন। আমরা পণ্য উত্তোলন করতে পারি দুইটা বিষয়ের উপর ভিত্তি করে। আমরা পণ্য উত্তোলন করতে পারি কয়টা বিষয়ের উপর ভিত্তি করে? 2টা বিষয়ের উপর ভিত্তি করে, ঠিক আছে? পণ্য উত্তোলন দিয়ে 2 ধরনের আমাদের লেনদেন আমাদের সামনে দেখা যায়। একটা হচ্ছে যে পণ্য উত্তোলন করা হলো, পণ্য উত্তোলন করা হলো। আর একটা হচ্ছে কি আমাদের বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হলো, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হলো। তাহলে দেখো তো এই পণ্য উত্তোলন মানে কি? আমরা আর্থিক অবস্থার বিবরণীতে এটা 2 ভাবে কাজ করে থাকবা। একবার হচ্ছে আমাদের ক্রয়, একবার হচ্ছে আমরা ক্রয় থেকে মাইনাস করব, আর একবার কি করব? উত্তোলনের সাথে যোগ করব। যখন আমরা পণ্য উত্তোলন, শুধু পণ্য উত্তোলন লেখা থাকবে তখন। কিন্তু যখন আমাদের কি দেওয়া থাকবে? বিক্রয় মূল্য পণ্য উত্তোলন বলা থাকবে। বিক্রয় মূল্য পণ্য উত্তোলন যখন বলা থাকবে তখন আমরা কি করব? সিম্পল বিষয়, বিক্রয় মূল্য কথার উল্লেখ থাকলে আমরা বিক্রয় থেকে কি করব? বিয়োগ করব, আর একবার উত্তোলনের সাথে কি করব? যোগ করব। এই হচ্ছে ফ্যাক্ট। আশা করি উত্তোলন নিয়ে হিসাব বিজ্ঞানের মধ্যে একাদশ, দ্বাদশ শ্রেণী এবং পরবর্তী ক্লাসগুলোতেও নবম, দশম শ্রেণী থেকে সহ করে একদম একাদশ, দ্বাদশ শ্রেণী এবং পরবর্তী ক্লাস পর্যন্ত তোমাদের কোনো সমস্যা হবে না। এই উত্তোলন সবগুলো বিষয় এনে ফেলা হয়েছে আমার আজকের এই আলোচনার মধ্যে। তো আগামী বেসিক ক্লাস 9 দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।